বিভা ক্যাফের আজকের নিবেদন সায়ন্তনী পুততুণ্ডর কলমে সাইকোলজিক্যাল থ্রিলার ডার্ক রুম। আজকের গল্প সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পকথকের ভূমিকায় তমাল, বিভিন্ন চরিত্রে নিহারেন্দু, অন্বেষ, পূজা এবং অনন্যা, সম্পাদনায় সায়ন, প্রযোজনা ও পরিবেশনায় বিভা পাবলিকেশন। শুনবেন সায়ন্তনী পুততুণ্ডর গল্প ডার্ক রুম। দাদার মৃত্যুটা কি সত্যিই স্বাভাবিক ছিল ডক্টর? ডক্টর ব্যানার্জি মুখ তুলে তীক্ষ্ণ দৃষ্টিতে জরিপ করছিলেন আমায়। অনড় ট্রাফিক সিগন্যালের মতো অপলক দৃষ্টি। সে দৃষ্টির সামনে নড়াচড়া যায় না, শ্বাস প্রশ্বাস স্তব্ধ হয়ে যায়। আমি রুদ্ধশ্বাসে বসেছিলাম। আরও কতক্ষণ ওভাবেই নিশ্চল স্থবির হয়ে বসে থাকতে হতো কে জানে। আচমকা ঘরের টিউবটা তপতপ করে উঠল। ভোল্টেজের তারতম্যের সাথে সাথেই চোখের পাতা ফেললেন তিনি। তার স্বভাবসিদ্ধ ঢিমে উচ্চারণে বললেন, তুমি এত সন্দেহ প্রবণ কেন দীপঙ্কর? সন্দেহটা ঠিক কোন বিষয়ে? তোমার দাদার মৃত্যুর বিষয়ে, না আমার ডাক্তারিবিদদের উপরে? আমি মাথা নিচু করেছি। হয়তো আমার সন্দেহ করা উচিত নয়, অথবা সন্দেহ হলেও চেপে যাওয়াই বাঞ্ছনীয় ছিল। ডক্টর ব্যানার্জি নিজের অধীত জ্ঞানের বিষয়ে ভয়াবহ স্পর্শকাতর। বুঝলাম তার অহংবোধকে স্পর্শ করে ফেলেছি আমি। শেষ কয়েকটা দিনের অ্যাক্টিভিটি লক্ষ্য করো দীপঙ্কর। তিনি আমায় বোঝাতে শুরু করলেন। পার্শিয়াল প্যারালাইসিস, যার জন্য তোমার দাদা জল খেতে পারছিলেন না। জল দেখলেই আঁতকে উঠছিলেন, গলায় খিঁচ ধরছিল। মুখ ফসকে বেরিয়েই গেল। কিন্তু ডক্টর দাদা তো কখনো বলেনি যে ওর জল খেতে কষ্ট হচ্ছে বা গলায় খিঁচ ধরছে। ও শুধু জল দেখলেই ভয় পেত। ডাক্তারবাবুর মুখ বিরক্তিতে বেঁকে গেছে। তোমার দাদা আদৌ কি তার সুবিধে অসুবিধের কথা জানানোর মতন মানসিক অবস্থায় ছিলেন? ডোন্ট মাইন্ড ইট, বাট একজন সাইকিয়াট্রিক পেশেন্টের কাছে তুমি কি আশা করো? শেষ 2 বছর যে মানুষ কমিউনিকেট করার পর্যায়েই ছিল না, মৃত্যুর আগে সে কি করে নিজের কষ্টের কথা এক্সপ্রেস করবে? কষ্ট হচ্ছিল বলেই তো জল দেখে ভয় পাচ্ছিলেন, জল খেতে চাইছিলেন না। আমি চুপ করে থাকি। দাদার শেষ মুহূর্তের চিৎকারগুলো মনে পড়ে যায়। কি যন্ত্রণাময় আর্তনাদ! ওহ, অত কষ্ট পাচ্ছিল বলেই কি? তাছাড়া ডিলিউশন, হ্যালুসিনেশন, কনফিউশন, ইনসমিনিয়া এগুলো তো তোমার দাদার ছিল। এগুলো সবই হাইড্রোফোবিয়ার লক্ষণ। তোমার দাদা ঘুমোতেন না, ভয় পেতেন, উল্টোপাল্টা জিনিস দেখতেন। সবচেয়ে বড় কথা, জল খেতে পারছিলেন না বা চাইছিলেন না। তবে যে দাদা সন্দেহ করত তাকে কেউ বিষ খাওয়াচ্ছে। কি মুশকিল! ডক্টর ব্যানার্জি আমার দিকে এমনভাবে তাকালেন যেন গোটা একখানা ডিকশনারি লিখে ফেলার পর আমি তাকে এবিসিডি লিখতে বলেছি। স্বাভাবিক, আমার মতো লোক যদি ডাক্তারের সাথে ডাক্তারি নিয়ে তর্ক করে তবে বিরক্ত হওয়াই অবধারিত। নেহাত উনি আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান ও নিপাট ভদ্রলোক বলে এখনও গলা ধাক্কা দিয়ে চেম্বার থেকে বার করে দেননি। চেম্বারের বাইরে রুগী গিজগিজ করছে আর আমি এখানে বসে ভদ্রলোকের সঙ্গে হ্যাঁ যাচ্ছি। ওয়েল দীপ, জলাতঙ্কের ওটাও একটা সাইন। ডিলিউশন অফ পারসিকিউশন বা নির্যাতনমূলক ভ্রান্তি বলতে পারো। তার চেয়ে অবশ্য পারফেক্ট প্যারানয়য়া। তুমি তো জানোই একজন প্যারানয়েড সবসময় অকারণে ভয় পায়, ভয় সিটিয়ে থাকে এবং সবসময় সন্দেহ করে যে তাকে ঘিরে কোনো ষড়যন্ত্র হচ্ছে, কেউ তাকে মেরে ফেলতে চায়। তোমার দাদা বিষ বিষ করে হিস্টেরিক হয়ে উঠতেন। প্যারানয়য়া ইজ অলসো আ সিমটম অফ হাইড্রোফোবিয়া। এর বেশি আর কি প্রমাণ দেব তোমায়? আমি নিস্তব্ধ হয়ে ডক্টর ব্যানার্জির কথা শুনে যাই।
উনি একের পর এক জলাতঙ্কের সিমটম বলে যাচ্ছেন। সত্যি ভদ্রলোক অনেক কিছু জানেন, উনি ভুল বলছেন না। দাদার সিমটমগুলো সব হাইড্রোফোবিয়ারই। ওর অভিজ্ঞতা অনুযায়ী ঠিকই ধরেছেন, জলাতঙ্কের রোগীদের মধ্যে এই বিশেষ লক্ষণগুলো দেখা যায়। কিন্তু একটা কথা উনি জানেন না, অথচ আমি জানি। এ বিষয়ে ওর থেকে আমার জ্ঞান স্বাভাবিকভাবেই বেশি। কথাটা ডক্টর ব্যানার্জিকে বলাই যেত, কিন্তু মায়ের নিষেধ। জলাতঙ্কের ভাইরাস র্যাবিস কোনো মানবদেহে সরাসরি আসতে পারে না। কোনো র্যাবিস আক্রান্ত কুকুর বেড়ালের কামড় বা আঁচড়ের মাধ্যমেই তাকে আসতে হয়। এটা আমি বা ডক্টর ব্যানার্জি ছাড়াও পৃথিবীর সমস্ত মানুষই জানে। অথচ আমি জানি যে কোনো কুকুর বা বেড়ালের আঁচড় বা কামড় দাদা কখনো খায়নি। আঁচড় কামড় তো দূর, কোনো কুকুর বা বেড়ালের সংস্পর্শে সে কোনোদিনই থাকতো না। শেষ কয়েক বছর ঘরবন্দি অবস্থাতেই কাটিয়েছে। যেদিন থেকে ওর মাথার গোলমাল প্রকট হয়ে ধরা পড়ল, সেদিন থেকেই লোকসমাজে আর পা রাখেনি। যে আড়ালে সে শেষ কয়েকটা বছর কাটিয়ে গেছে, সেখানে উটকো মানুষের চোখও তাকে স্পর্শ করতে পারত না, কুকুর বেড়াল তো দূরস্থ। কিন্তু সেই দাদাই শেষ পর্যন্ত মারা গেল হাইড্রোফোবিয়ায়। এত কথার পরও যদি তোমার বিশ্বাস না হয়, তবে জানিয়ে রাখি, তোমার দাদার মৃত্যুর কিছু আগেই স্কিন স্যাম্পল নিয়েছি আমি। পলিমেরাস চেইন রিয়াকশন মানে পিসিআর টেস্টের পর ফাইনালি জানা যাবে রোগটা সঠিকভাবে হাইড্রোফোবিয়া কি না। যদিও আমি এখনই চোখ বুজে বলে দিতে পারি। আচ্ছা ডাক্তারবাবু, স্কিন স্যাম্পল টেস্ট থেকে তো বিষের ট্রেসও পাওয়া যেতে পারে, তাই না? ডক্টর ব্যানার্জি বিস্ফারিত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন, যেন বিষ শব্দটা শুনে মুহূর্তের জন্য শিউরে উঠলেন। কোনো মতে স্থগিত গলায় বললেন, দীপঙ্কর, তুমি কি? না, থাক। মা বললেন। আজকাল বাড়িটা ক্রমশ আমার অপরিচিত হয়ে যাচ্ছে। মাঝে মাঝে মনে হয় দীর্ঘ 30 বছর এ বাড়িতে থেকেও আসলে কিছুই কাউকেই চিনতে পারিনি। কোথাও কিছু অপ্রকাশিত ছায়ারা লুকিয়েছিল, যারা আজকাল মাঝে মধ্যেই দুম করে বেরিয়ে আসে। তখন একটা অদ্ভুত বিস্ময় মেরুদণ্ড বেশ শিরশির করে উঠে আসে। আজন্ম পরিচিত বাড়িটা এক নিমেষে অন্ধকূপ হয়ে যায়। এই মুহূর্তে তেমনই একটা ছায়া মায়ের মুখে উঁকি দিয়ে মিলিয়ে গেল। মা যখন বললেন সেই শব্দটা, না, থাক। কেন থাকবে কেন? ডক্টর ব্যানার্জিকে জানালে ক্ষতি কি? মা উত্তর দিলেন না। তার নীরবে চলে যাওয়ায় ভেসে ওঠে আর একটা উদাসীন ছায়া। অসহ্য লাগে এই নীরবতা। দাদাও ছবি হয়ে গিয়ে সদ্য সদ্য নীরবতা শিখেছে। যখন বেঁচে ছিল তখন অবশ্য খুব বেশি কথা বলতে দেখিনি। শুধু জলের গ্লাসটা এগিয়ে দিলেই, বিষ 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 আছে জলে, জলে বিষ আছে। পাপ পাপ আছে জলে, জলে পাপ আছে। ঢাকনাটা খুলিস না খোকন, ঢাকনাটা খুলিস না। সেই চিৎকার এখনো আমার কানে ভাসে। কি প্রচণ্ড আতঙ্ক! শেষ দিকে দাদার চোখে শুধু দুটো অনুভূতিই ছাপ ফেলত, ঘৃণা আর ভয়। চোখ দুটো বিস্ফারিত হয়ে যেত, মুখ বেয়ে পড়তো লালা। কখনো মনে হতো এই বুঝি সব ওলট পালট করে দুমড়ে মুচড়ে দেবে, আর কখনো যেন ভীষণভাবে কুঁকড়ে যেত, হাঁচড় পাঁচড় করে খুঁজতো একটা আশ্রয়, শামুকের মতো একটা মানব খোল। শেষ কয়েকদিন দাদাকে জাপটে ধরে ভুলিয়ে ভালিয়ে শান্ত করতে হতো। দাদা আমাকে আঁকড়ে ধরে ঘুমানোর চেষ্টা করত। তখন ওর হৃদস্পন্দন বুকের ওপর টের পেয়েছি। একটা শক্তিশালী টারবাইনের মতো হৃৎপিণ্ডটা ধুকপুক করে যাচ্ছে। প্রতিটা স্পন্দন নিরাপত্তাহীনের মতো চিৎকার করতে করতে বলতো, না 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 না, খুলিস না, খুলিস না, খুলিস না, খুলিস না। কি ছিল গ্লাসের মধ্যে? বিষ? অসম্ভব। কে বিষ মেশাবে? তাহলে পাপ আছে। কার পাপ? জল কেন খেতে চাইতো না সে? কাকে ভয় পেত? কাকেই বা ঘৃণা? নাকি গোটাটাই এক মানসিক বিকারগ্রস্ত রোগীর প্রলাপ?
দাদা নেই আজ প্রায় 2 সপ্তাহ হলো। তার আগে আরও 15 দিন তার এই উন্মত্ত প্রলাপ শুনেছি। মর্মার্থ আজও বুঝে উঠতে পারিনি। জল জল, খালি চতুর্দিকে জল জল। খোকন আমায় টেনে নিয়ে চলে যাবে রে, আমায় টেনে নিয়ে চলে যাবে জলের ভেতর। তুই ঢাকনাটা খুলিস না রে। দাদার আতঙ্ক এই বাড়ির দেওয়ালে অনুরণিত হতে হতে আজ ঘুমিয়ে পড়েছে। কিভাবে সে যেন অজান্তেই তার মনের অন্ধকার ঘরটায় চলে গেল, আর আলোয় ফিরল না। এখন এই ঘরটাও নীরব, পায়ে বাঁধার শিকলটাও ঝনঝনানির বাচালতা ছেড়ে নিঃশব্দ ঘুমে মগ্ন। সন্ধ্যার নরম লালচে শেষ আলোটুকু এসে পড়েছে জানলার ফাঁক দিয়ে। নিষ্প্রভ আলো ছড়িয়ে পড়ছে বাড়ির পিছনের এঁদো পুকুরটায়। কচুরিপানাগুলোর সবুজ রং ফ্যাকাশে হলুদ আভায় বিচিত্র বর্ণ ধারণ করেছে। পাশের কুয়োটার অবস্থাও তথৈবচ। কতদিন আগে ওটার জল ব্যবহারযোগ্য ছিল কে জানে। আমি অবশ্য জন্মাবধি বাড়িতে টিউবওয়েলের ব্যবহার দেখে আসছি। তারপর এলো ট্যাপ কল। ওটার কোনো কাজ ছিল না। ওটা একটা প্রাগৈতিহাসিক প্রাণীর ফসিলের মতো আজও বিরাট অন্ধকার হাঁ করে বসে আছে। ভেতরের জল কর্দমাক্ত, বিষের মতো পিঙ্গল। আগে এই ঘরটাতে দাদা থাকতো। একসময় আমার ফটোগ্রাফার হওয়ার খুব শখ ছিল। ভেবেছিলাম এই ঘরটাকেই ডার্ক রুম করব। এমনিতে সব দিক দিয়েই ঘরটা ডার্ক রুমের উপযুক্ত। অন্যান্য ঘরের তুলনায় বেশ বড়। আলোর উৎস হিসেবে থাকার মধ্যে আছে একটা ছোট জানলা। ওটাকেও বেশ টাইট মেরে বন্ধ করে দিয়েছিলাম, সহজে খোলা যেত না। কিন্তু ডার্ক রুম করা শেষ পর্যন্ত আর হয়ে উঠল না। দাদা এই ঘরটাতে এসে ঠাঁই নিল। ওর আলো সহ্য হতো না। চোখে তীব্র আলো পড়লেই ক্ষেপে উঠত। হাতের কাছে যা পেত ছুঁড়ে মারত। 2-1বার বৌদির ওপরেও হিংস্রভাবে চড়াও হয়েছে। আঁচড়ে কামড়ে প্রায় ফালা করে ছেড়েছে। তাই বাধ্য হয়েই তাকে আমার শখের ডার্করুমটা ছেড়ে দিতে হলো। দাদার দুপায়ে শিকল পড়ল, যাতে যখন তখন কাউকে না আক্রমণ করতে পারে। এখন যে বিছানাটার ওপরে বসে আছি, সেটাতে কিছুদিন আগেও চুপ করে বসে থাকতো দাদা। ভয়ে সেঁটিয়ে ফিসফিস করে বলতো, দেখেছিস 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 কেউ একটা দেওয়াল দিয়ে হেঁটে বেড়াচ্ছে রে। কেউ একটা দেওয়াল দিয়ে হেঁটে বেড়াচ্ছে। আমি অবাক। প্লাস্টার অফ প্যারিসের সাদা ধপধপে দেওয়ালে শুধু আমাদের দুজনের হালকা ছায়া। দাদার চড়া আলো সহ্য হয় না বলে এই ঘরে মা আলোর বন্দোবস্ত করেননি। সন্ধে হলেই এক কোণে একটা কেরোসিনের বাতি মৃদু রশ্মি ছাড়ত। সেই রশ্মিতেই দুজনের ছায়া দেওয়ালে ফুটে উঠেছে। স্পষ্ট নয়, শিখার সাথে থেকে থেকে কেঁপে উঠছে। অথচ দাদা সেই দেওয়ালের দিকে তাকিয়েই চিৎকার করত। কখনো হিংস্র অথচ অসহায় কণ্ঠে বলতো, কেন এসেছো? আমি ভয় পাই না। যাও 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 যাও, চলে যাও। আর আসবে না, কখনো আসবে না। কখনো বা হাউমাউ করে কাঁদতে কাঁদতে জাপটে ধরতো আমায়। ওকে চলে যেতে বল রে, ওকে চলে যেতে বল। আমাকে ভয় লাগায়, সবসময় ভয় লাগায় আমায়। ওকে তাড়িয়ে দে। আমি বুঝে উঠতে পারতাম না কাকে তাড়াবো। কেউ থাকলে তবে তো তাড়াবো তাকে। শূন্য সাদা দেওয়ালে নিজের ছায়া দেখেই চমকে উঠত দাদা। ভয় পেত, আমায় আরো জোরে চেপে ধরত। শুনেছিস? ও চিৎকার করছে। না, আমি আর পারছি না। আমার মাথাটা ফেটে যাচ্ছে। ওকে তাড়িয়ে দে কখন, নয়তো বলতে বলতেই জোরে জোরে মাথা ঠুকতো দেওয়ালে, যেন তখনই নিজের মাথাটা দুটুকরো করে ছাড়বে। কোনো মতে তখন তাকে সামলাতে হতো। দাদা প্রথমে ভেঙে পড়তো, তারপর আকস্মিকভাবেই ক্ষেপে উঠে বলতো, কি ভেবেছ?
এইভাবে আমাকে আমাকে মারবে? হ্যাঁ, দেওয়ালে যখন তখন তুমি ঘুরে বেড়াবে আর আমি গোটা দেওয়ালটাকে কালো করে দেবো, গোটা দেওয়ালটাকে কালো করে দেবো। কালো কালোই দেখবে, আর কিচ্ছু দেখা যাবে না, আর কিচ্ছু দেখা যাবে না। দেওয়াল সাদা বলে তুমি মজা মজা করছো, তাই না? আমি 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 দেওয়াল কালো করে দেবো। দেওয়াল কালো হয়ে গেলে তখন তখন কি করবে? হ্যাঁ, কি করবি রে শুয়োরের বাচ্চা? আমি দেওয়াল, ছাদ, দরজা সব 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 কালো করে দেবো, সব। সত্যি তাই করে ছেড়েছিল দাদা। মা নিজে দাঁড়িয়ে থেকে ঘরটার দেওয়াল, ছাদ সব লোক দিয়ে কালো রং করে দিয়েছিলেন। সেদিনটা দাদাকে ভীষণ শান্ত দেখেছিলাম। এখন আর দেয়ালে কিছু দেখা যাবে না ভেবে সে শান্তির নিঃশ্বাস ফেলেছিল। এখনো এ ঘরের দেওয়ালটা কালো, আক্ষরিক অর্থেই ডার্ক রুম। কিন্তু সেই ডার্ক রুমও দাদার মৃত্যু ঠেকাতে পারল না। ডক্টর ব্যানার্জি ঠিকই বলেছেন, সবটাই দাদার হ্যালুসিনেশন ছিল। হয়তো ওর কথা মতো হাইড্রোফোবিয়ার লাস্ট স্টেজের সিমটম। দাদা বেঁচে থাকতে এই জানলাটা খোলা হতো না, এখন আমি খুলে দিয়েছি। এই জানলাটা দিয়েই একসময় সূর্যাস্ত দেখা যেত। সূর্যটা বেশ হাঁসের ডিমের কুসুমের মতো লাল হয়ে যেতে যেতেই টুপ করে ডুব দিত ঝিলে। যখনই সূর্যাস্ত হতো তখনই সন্ধ্যার লোকাল ট্রেন ঝমঝম করে চলে যেত। তার শব্দ এখান থেকেই শোনা যেত তখন। এক ফোঁটা এদিক ওদিক হতে দেখিনি কখনো। আর ঠিক তার ভোঁয়ের সাথেই সুর মিলিয়ে তুলসীতলায় মায়ের শাঁখ বেজে উঠত। এখন সে দৃশ্য দেখা যায় না, শব্দও শোনা যায় না। ঝুপঝুপ করে একগাদা বাক্স বাড়ি উঠে পড়ে প্রকৃতিকে বড় কৃপণ করে ফেলেছে। ঠাকুরপো, বৌদি কখন এসে ঘরে ঢুকেছে টের পায়নি ঠিক। শাঁখা সিঁদুরহীন বৌদিকে কেমন যেন অদ্ভুত লাগছিল। একটা স্বচ্ছ মোমের প্রলেপের মতো মুখে কিসের যেন ছায়া। মৃত্যু আর শোকের একটা প্রলেপ আছে, সঠিক বলতে পারবো না। আমার অনেকটা নীলচে সাদা ছায়ার মতো মনে হয়, গাঢ় নীল নয়, অনেকটা অনেকটা বরফে ঢাকা শৃঙ্গের নীলচে শিরা উপশিরার মতো, অথবা বার্নারের নীল শিখার আভার মতো। তেমনই একটা ছাপ। মনে হচ্ছিল বৌদি নির্লিপ্ততার মুখোশ পড়েছে। এটা ঠিক তার নিজের মুখ নয়, মুখোশই বটে। দাদাকে নিয়ে কোন সুখেই বা ছিল বৌদি যে তার মৃত্যুতে শোকগ্রস্ত হবে? দাদাকে ভালোই বা বেসেছে কবে? বিয়ের কয়েক মাস বাদেই যে মেয়ে আবিষ্কার করে যে তার স্বামী পাগল, তাকে কি আর ভালোবাসার ক্ষমতা থাকে? অন্য কোনো মেয়ে হলে ডিভোর্স অবধারিত ছিল, কিন্তু বৌদি গরিব ঘরের মেয়ে, সে আবার বড় মেয়ে। এরপরে আরও 4টে বোন বিয়ের সারিতে আছে, তাই ফিরে যেতে পারেনি, বরং অন্য রাস্তা ধরেছিল। তুমি এখন চা খাবে? বৌদি বলল। আমি বৌদিকে স্থির দৃষ্টিতে জরিপ করছিলাম। মেয়েরা কি জন্মগতই অভিনেত্রী হয়? এখন দেখলে কেউ বলবে যে এই মহিলাই একদিন নিজের দেওরের বক্ষ লগ্না হয়ে বলেছিল, ওই লোকটা না থাকলেই ভালো হতো, তাই না? আমিও জানতাম না থাকলেই ভালো হতো। মনে মনে কয়েকবার যে ভাবিনি তাও নয়, কিন্তু বৌদির মুখ থেকে কথাটা শুনে কেমন যেন আহত হয়েছিলাম। কোথায় আঘাত লেগেছিল? বিবেকে? ঠিক জানি না। আমি লোভী, আমি ইতর, আমি পরস্ত্রী লোভী লম্পট হতে পারি, কিন্তু খুনি নই। সবচেয়ে বড় কথা হলো যে তার সাথে সাথে আমি মহান ভণ্ডও বটে। নিজের উন্মাদ দাদার স্ত্রীর সাথে শারীরিকভাবে মিলিত হতে কোনো আপত্তি নেই, অথচ যখন সেই মহিলা এই কথা বলল তখন আমি বলেছিলাম, ছি ছি। আসলে আসলে আমার অহংকার ছিল, আমি অন্তত খুনি নই। নিজের দাদাকে খুন করা তো দূর, সেই কথা ভাবতে আমার আপত্তি। তাই সেদিন ভ্রষ্টা স্ত্রীলোককে ছি বলতে আমার আটকায়নি। অথচ সেই মহাধার্মিকতার পিছনে কি ছিল? চূড়ান্ত কাপুরুষতা। কখন পাপ পাপ আছে, বিষ
বিষ আছে জলে, বিষ বিষ। হঠাৎ টের পেলাম একটা অদ্ভুত সরীসৃপ আমার বুকের ভেতরের পাকদণ্ডি বেয়ে উঠে আসছে। কার পাপ, কিসের পাপ? কে 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 বিষ দেবে? কার ভয়, কার ভয়? কাকে ঘৃণা, কাকে ঘৃণা? তবে তবে কি দাদা সব জানতো? বৌদি দাদাকে বিষ দেয়নি তো? বৌদি বিষ, সে কি তবে আমারই পাপ, আমারই পাপ? পাপ, পাপ, ঘৃণা, ঘৃণা, পাপ, বিষ, বিষ, পাপ। আমার অন্তরাত্মা কেঁপে উঠল। চা দেব? আমি তখনও আতিপাতি করে কি যেন খুঁজে চলেছি। প্রত্যেকটা ঘনিষ্ঠ মুহূর্ত ঝেড়ে ঝুড়ে তন্ন তন্ন করে হাত দিয়ে দেখছি কোথাও কোনো অদৃশ্য ছায়া ছিল কি, অদৃশ্য ছায়া ছিল কি। কলঘরের অন্ধকারে, রাতের বিছানায়, চিলেকোঠার নিঃসঙ্গ একান্ত ঘনিষ্ঠ মুহূর্তে কোনো চোখ কিছু দেখে ফেলেনি তো? দাদাকে তখনও তো বেঁধে রাখার প্রয়োজন পড়েনি। আমাদের চূড়ান্ত আনন্দের প্রতিটা পল, প্রতিটা মুহূর্ত আমার কাছে অসহ্য ঠেকছিল। ছিল, কেউ ছিল কি? অনভিপ্রেত কোনো চোখ। কি হলো? আমি বৌদির দিকে তাকালাম। সঙ্গে সঙ্গেই চোখ পড়ল সামনের আয়নায়। নিজের মুখ দেখে নিজেই চমকে যাই। এই কি আমার মুখ? এত এত অবিশ্বাস কোথায় জমেছিল এতদিন? এমন অবিশ্বাসের দৃষ্টিতে বৌদির দিকে তাকিয়ে আছি কেন? চোখের রক্তাভ কুল থেকে ঝরে পড়ছে সন্দেহ। না, চাপা লাগবে না। তোমায় কেমন একটা লাগছে। বৌদি পট করে আমার কপালে হাত রেখেছে। মুখে উদ্বেগ, ভরুর সামান্য ভাঁজে উৎকণ্ঠা স্পষ্ট। আমি সঙ্গে সঙ্গেই হাতটা কপাল থেকে সরিয়ে নিই। না, আমি ঠিক আছি। তাহলে এমন লাগছে কেন? কেমন আবার লাগছে? কেমন শুকনো শুকনো? শুকনো শুকনো? এতদিনের পরিশ্রমের পর কি গায়ে গতরে লাগবে? একটা কঠিন জবাব দিতে গিয়েও থেমে গেলাম। চোখে পড়ল দরজার সামনে মা কখন যেন গোধূলির মতোই নিশ্চুপে এসে দাঁড়িয়েছেন। জানলার গরাদে তবু পুরবীর বিষণ্ণ ছায়া নেমে এসেছে। মায়ের অস্তিত্ব ছায়াহীন। মা, আমি তাড়াতাড়ি উঠে দাঁড়াই। ধরা পড়ার ভয় মুখে খানিকটা হয়তো ছাপও ফেলেছিল। সেটা কাটিয়ে ওঠা খুব সহজ নয়। তবু প্রাণান্তকর চেষ্টা করতে করতেই বলি, বাইরে দাঁড়িয়ে আছো কেন? কিছু বলবে নাকি? মা হিমশীতল দৃষ্টিতেই আমাদের দুজনকে মেপে নিলেন। চোয়ালটা একটু যেন শক্ত হয়ে উঠেছে। একটা ঘোলাটে অপ্রস্তুত হাসি দিয়ে বললেন, না, থাক। আবার সেই একই শব্দগুচ্ছ। অদিতি চলে গেছে আজ 1 মাস হতে চলল। অদিতি চলে যাওয়ার পর দাদাও হিংস্র হয়ে উঠল। তারপর থেকে মাও রহস্যময়ী হয়ে উঠেছেন। কখনো কখনো মনে হয় কিছু যেন বলতে চান, কিছু একটা বলার আকুতি তার মুখে স্পষ্ট হয়ে ছায়া ফেলে, আবার পরক্ষণেই সরে যায়। কিছু জানতে চাইলে বলেন, না না, থাক। অদিতি আমার জারতুতো বোন। জেঠু মারা যাওয়ার পর একেবারেই অনাথ, অসহায় হয়ে পড়েছিল। টকবগে সুন্দরী যুবতী, চমৎকার দেহের গড়ন। চট করে দেখলে যক্ষিণী মূর্তি বলে ভুল হতো। মা তাকে একা একা জেঠুর প্রাচীন বাড়িটায় থাকতে দিতে চাননি। মানুষের মনের নাগাল পাওয়া ভার, আর পুরুষের স্বভাবে গুণের তো শেষই নেই। জেঠুর মৃত্যুর পর অদিতির জানলায় অনেক হাত এসে হাতছানি দিয়ে গেছে। হায়না নেকড়ের ভিড়ে ওকে একা ফেলে রাখতে মা নারাজ ছিলেন, তাই শেষ পর্যন্ত সে আমাদের বাড়িতেই আশ্রয় পেয়েছিল। এখন ভাবলে হাসি পায়। মা অদিতির নিরাপত্তার কথা ভেবেছিলেন, কিন্তু দুনিয়ায় যে হায়না নেকড়ের অভাব নেই তা হয়তো জানতেন না। ফলস্বরূপ একটা বখাটে ছোঁড়ার সঙ্গে অদিতি একদিন পালিয়ে গেল।
কোথায় গেল কেউ তা জানে না। পুলিশে খবর দেওয়া হয়েছিল, কিন্তু কিছু লাভ হয়নি। অদিতির কি হয়েছিল কেউ সেই খবর রাখে না, কিন্তু দাদা তারপর থেকেই আরও অসুস্থ হয়ে পড়ল। মেয়েটাকে বড় ভালোবাসতো, যেমন শিশু তার খেলনা পুতুলটাকে ভীষণ স্বার্থপর আর ঐকান্তিকভাবে ভালোবাসে, দাদার ভালোবাসাও ঠিক তেমনই ছিল। নারী বলতে সে বৌদিকে কখনোই বোঝেনি, কারণ বৌদি রক্ত মাংসের কামনা বাসনায় ভরা নারী। দাদা ওকে ভয় পেত। আর অদিতি বড় আদরের খেলার পুতুল, তাকে নিয়ে যা খুশি করা যায়, তার উপর একাধিপত্য বিস্তার করা যায়। বহুদিন দেখেছি দাদা অদিতির কোলে শুয়ে আপন মনে হাবি জাবি বকে চলেছে, আর মেয়েটাও হাসি মুখে সেই সব অসংলগ্ন কথাবার্তা শুনে যাচ্ছে। বহুতি যা পারেনি, অদিতি তা পেরেছিল। দাদা তাকে নিজের মতো করে সাজাতো, কখনো ঠোঁটে কাজল আর চোখে লিপস্টিক দিয়ে তাকে ভয়ঙ্কর কুদর্শনা করে তুলত, কখনো তার চুল নিয়ে খেলা করতে করতে জট পাকিয়ে একসা করত। অদিতির তা নিয়ে কোনো অভিযোগও ছিল না। কোনোদিনই দাদার অত্যাচারে তাকে বিরক্ত হয়ে উঠতে দেখিনি, বরং দাদাই এমন একটা কাজ করে বসতো যে আমরাই লজ্জা পেয়ে যেতাম। অথচ অদিতিকে লজ্জা পেতে দেখিনি। সে যেন দাদাকে সন্তান স্নেহে গ্রহণ করেছিল। একদিন দেখি দাদা অদিতির সারা গায়ে হাত বুলিয়ে আদর করছে। নারী দেহের প্রতিটা চড়াই উতরাই গোপন ভাঁজ ছুঁয়ে যাচ্ছে তার আঙুল। ওর বুকে হাত পড়তেই দাদা অবাক, সরল শিশুর মতো প্রশ্ন করল, এটা কি তোমার আছে, আমার 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 নেই কেন? অদিতি হেসে কি জবাব দিয়েছিল আজ আর মনে নেই। শুধু মনে আছে বৌদি বারান্দায় দাঁড়িয়ে অগ্নিদৃষ্টিতে তাকিয়েছিল সেদিকেই। দু চোখ বেয়ে যেন বিষ ঝরে পড়ছে। ঈর্ষা কুটিল সে দৃষ্টি, সে চাহনি দেখে আমার বুকের রক্ত হিম হয়ে গিয়েছিল। অব্যক্ত একটা ভয় বুকে জাঁকিয়ে বসেছিল। এ যে খুনির চোখ, নিজের অভিপ্সিত বস্তু অন্যের হাতে চলে যাচ্ছে দেখলে মেয়েরা প্রাণ দিতে পারে, নিতেও পারে। প্রতিহিংসা পরায়ণা নারীর চেয়ে বিষাক্ত আর কিছু নেই। তারপরই একদিন অদিতি চলে গেল। কে জানে, হয়তো রক্ত মাংসের মানবী তার মধ্যেও জেগে উঠেছিল। খেলাঘর ভেঙে সেও বাস্তবের পুরুষ, বাস্তবের প্রেম আর বাস্তব ঘর সংসার চেয়েছিল। তাই এক রাতে পালিয়ে গেল পাশের বাড়ির ছেলেটার সঙ্গে। অবশ্য জানি ঘটকালিটা বৌদিই চুপি চুপি করেছিল। বিশ্ব সংসারকে ফাঁকি দিতে পারে এ নারী, আমাকে নয়। আমি জানি বৌদি প্রচণ্ড প্রতিশোধে একটা বিশ্ব বখাটে ছেলের হাতে তুলে দিয়েছিল অদিতিকে। জ্ঞান বৃক্ষের বিষময় ফল বৌদি খাইয়েছিল ওকে। নিজে দুদির কাজটা গোপনে সারলেও আমার চোখ বৌদির পরিবর্তন ধরে ফেলেছিল। এরপরের ইতিহাস খুব সংক্ষিপ্ত। অদিতির অন্তর্ধান আমাদের মধ্যে খুব বেশি আড়লন তুলতে পারেনি, কিন্তু দাদাকে যেন তছনছ করে দিয়ে গেল। এরপর আর হাতে গোনা কয়েকটা দিনই দাদা আমাদের সঙ্গে ছিল। অজানা ভয় কুঁকড়ে থাকলো। দেওয়ালে কাকে যেন হাঁটতে দেখত সে, জল দেখলে ভয় পেত, জলের গ্লাস দেখলেই বলতো, না 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 না, বিষ বিষ আছে জলে, জলে বিষ আছে, বিষ। পাপ পাপ আছে জলে, পাপ 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 আছে জলে। ঢাকনাটা খুলিস না, ঢাকনাটা খুলিস না, ঢাকনাটা খুলিস না। লক্ষ্য করেছি ঠিক তখনই বৌদির সারা মুখে একটা অদ্ভুত তৃপ্তির ছাপ ভেসে উঠত। সে তৃপ্তি প্রতিহিংসার, সে তৃপ্তি একজন খুনির। যে মানুষ বিষের বীজ গোপনে পুঁতে দিতে সফল হয়েছে, সেই এমনভাবে হাসতে পারে। আচ্ছা, দাদা কি সত্যি প্রলাপ বকছিল, না তার কথার পেছনে লুকিয়েছিল আসল সত্যটা? সত্যিই জলে বিষ ছিল না তো? অদিতি চলে যাওয়ার পরই দাদার অসুখ বাড়ল কেন? দাদাকে বৌদি বিষ দেয়নি তো? অথবা অদিতিকে কি বৌদি দাদাকে বিষ দিতে বলেছিল? তাকে কি বুঝিয়েছিল যে এই মানুষটা বেঁচে থাকলে সে স্রেফ খেলার পুতুল হয়েই থাকবে? বেঁচে থাকতে দাদা তাকে কোথাও যেতে দেবে না, রক্ত মাংসের নারী হয়ে উঠতে পারবে না সে। তাহলে কি অদিতি না বৌদি? অদিতি না বৌদি?
তন্ন তন্ন করে সারা বাড়িটা খুঁজে চলেছি। আজ সকালেই বৌদি আর মা মন্দিরে গেছে। ওদের অনুপস্থিতির সুযোগ নিয়েই তল্লাশি চালাচ্ছি। বৌদির ঘর, মায়ের ঘর, কিচেন কিচ্ছু বাদ রাখিনি। না, সন্দেহজনক কিছু চোখে পড়েনি। ইঁদুর মারার বিষ, বেগন স্প্রের মতো মারাত্মক বিষ আছে বটে, তবে এগুলো সবই খুব দ্রুত কাজ করে। সায়ানাইড, স্ট্রিকনিন বা ওই জাতীয় বিষ হলে তো কথাই নেই। দাদা 2 সপ্তাহ তো দূর, 2 মিনিটও বাঁচত না। অনেক ভেবে দেখলাম যে এমন কোনো বিষ খোঁজা উচিত যা খুব ধীরে ধীরে কাজ করে, যেমন আর্সেনিক, থ্যালিয়াম বা রাইসিন জাতীয় স্লো পয়জন। আজকাল আবার নানা রকম ড্রাগও আছে যা ব্যবহার করলে মানুষ বদ্ধ উন্মাদ হয়ে যায়। ডক্টর ব্যানার্জি যেমন বলছিলেন তেমন সিমটমও দেখা যায়, কিন্তু তেমন ড্রাগের কথা এ বাড়িতে কে জানবে? মা, বিষ বলতে তো তিনি শুধু ইঁদুর মারার বিষই বোঝেন। বৌদি সারা জীবনেও বিষ চোখে দেখেছে কিনা কে জানে। এ বাড়িতে 2 জন লোকই বিষের খোঁজ রাখতে পারে। একজন আমি, যার কাজ ডাক্তারদের ঘাড়ে পড়ে ওষুধ গছানো, অর্থাৎ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, আর অদিতি, যার বিষয় ছিল কেমিস্ট্রি। একজন কেমিস্ট্রি স্টুডেন্টের পক্ষে বিষের খোঁজ রাখা খুব সহজসাধ্য। কোনটা কত পরিমাণে দিলে কি হতে পারে তা তার বেশ ভালোই জানা ছিল। তবে কি অদিতি? আমি অদিতির ঘরে ঢুকলাম। সন্দেহ কুটিল চোখে দেখে বেড়াচ্ছি তার ঘর। অদিতির উপস্থিতিতে এই ঘরে কখনো ঢুকিনি। একেই বৌদির অদ্ভুত একটা ঈর্ষা ছিল ওর ওপরে। তার উপর আমাকে এ ঘরে দেখলে আর রক্ষে থাকতো না। অদিতিকে নিয়ে আমাদের মধ্যে কম ভুল বোঝাবুঝি হয়নি। একবার অদিতির জন্মদিন উপলক্ষে একটা দামি শাড়ি কিনে দিয়েছিলাম। অদিতি খুশি হয়েছিল। মাও খুশি হয়ে শাড়িটা তাকে পরিয়ে দিয়েছিলেন। আমার দেওয়া শাড়ি পরে সেদিন মহানন্দে পাড়া ঘুরে বেরিয়েছিল সে। সবাইকে জানিয়েছিল, এই এই দেখো, এটা আমার দীপটা দিয়েছে, কি সুন্দর না? সে রাতে চরম মুহূর্তে হঠাৎ সরে গিয়েছিল বৌদি। আমি পারছিলাম না। নারীরা অজগরের চেয়ে কম কিছু নয়, বড় মোহনীয় আর আগ্রাসী বেষ্টনে ধরে। পার্থক্য একটাই, অজগর যখন পরম যত্নে মানুষকে গিলতে থাকে তখন মানুষটা ছাড়া পাওয়ার জন্য আপ্রাণ সংগ্রাম করে যায়, আর নারী যখন কোনো পুরুষকে গিলে নেয় তখনও সে সংগ্রাম করে, তবে ছাড়া পাওয়ার জন্য নয়, আরও গভীরে প্রবেশ করার জন্য। আমি হাঁকপাক করছিলাম। কোনো মতে বলি, কি হলোটা কি কি হলো? এসো। ছনছনিয়ে উঠল বৌদি। এখন আমাকে কেন? পেয়ারের বোনকে ডাকো। মানে? দরদর করে ঘামছি, গোটা শরীরটা ফুঁসে ফুঁসে উঠছে। তবু বললাম, কি বলছো? কার কথা বলছো? কেন? আজ যাকে আদর করে শাড়ি পরাচ্ছ, কাল তারই শাড়ি খুলবে তো। হাহ, তোমাদের গোটা জাতটাকেই না আমার চেনা হয়ে গেছে। বৌদির মুখটা অবিকল ডাইনির মতো দেখাচ্ছিল। আমি স্তম্ভিত। বৌদির মনে এত বিষ, কখনো তো টের পায়নি। এসব কি উদ্ভট কল্পনা করছে? কেনই বা করছে? বৌদি আমার বুকে বুক খসতে খসতে বলল, শোনো, কাকে চাও? আমাকে না ওকে? তোমাকে 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 তোমাকে। সে ততক্ষণে আমার 2 উরুর ওপর বসে পড়েছে। কে বেশি সুন্দর, ও না আমি? তুমি আর কেউ না, তুমি। বেশ। বৌদি আবার ফিরে এলো। আমাকে গ্রাস করতে করতে বলল, তবে আমার দিব্যি রইল। ওই মেয়ের দিকে তুমি তাকাবে না। তাকালে? তাকাবো না, তাকাবো না, তাকাবো না, প্লিজ প্লিজ। আমি নিঃশেষ হয়ে যাচ্ছিলাম। বুকের উপর পরম সুখে এলিয়ে পড়েছে বৌদি। বিড়বিড় করে বলল, মনে থাকে যেন।
মনে ছিল। অদিতির চোখে কখনো চোখ রাখিনি। ও অবশ্য দীপ্তা দীপ্তা বলে চারপাশে ঘোরাঘুরি করত। হয়তো কাছে আসতেও চাইতো, কিন্তু বৌদি আসতে দেয়নি। আমার রক্ষণাবেক্ষণের জন্য রীতিমতো পাহারাদারি করত সে। আজ সেই অদিতির ঘরেই এসে দাঁড়িয়েছি। ঢুকতেই একটা হালকা মেয়েলি গন্ধ নাকে এসে ঝাপটা মারল। অদিতি চলে গেলেও তার গন্ধটা এ ঘর থেকে এখনো যায়নি। কুমারী মেয়ে আর বিবাহিতা নারীর গন্ধের একটা পার্থক্য আছে। অদিতির ঘরের গন্ধটা ধূপের মতো, আর বৌদির গা থেকে নাগজম্পার গন্ধ আসে। কে জানে অদিতির গায়ে এখনো ধূপের সৌরভ খেলা করে কিনা। এখনো এই ঘরটা পরিপাটি করে সাজানো। ড্রেসিং টেবিলের সামনে বসার টুলটা এখনো বুঝি কারোর উষ্ণ স্পর্শের প্রতীক্ষা করছে। সাদা ধবধবে চিরুনি, মুখে মাখার ক্রিম, কয়েক গাছে ইমিটেশন চুড়ি আর হালকা একটা ইমিটেশনের চেন এমনভাবে পড়ে আছে যেন তাদের মালকিন এখনই নিজের দেহে সযত্নে তুলে নেবে তাদের। হেনাগন্ধি চুলে দাঁত বসাবে চিরুনি, চন্দন রঙা মুখে আলতো আঙুলের স্পর্শের সাথে ছড়িয়ে পড়বে ক্রিম। সব প্রস্তুত, কিন্তু আসল মানুষটাই নেই। ড্রেসিং টেবিলের পাশে তার লেখার টেবিল। এখান থেকে বিষ্ণুদের বাড়ির বেডরুম দেখা যায়। বিষ্ণু তথা সেই এঁচড়ে পাখা অপদার্থ ছেলেটা যার সাথে বেপাত্তা হয়েছে অদিতি। হয়তো এই জানলা থেকেই তাদের পূর্ব রাগ। তারপর একের পর এক দান পর্ব, স্নান পর্ব, তাম্বুল পর্ব টর্ব হয়েছে কিনা কে জানে। বড়াই দুতি তো বাড়িতেই ছিল। অতএব শেষ পর্যন্ত মিলন পর্ব ঘটেছে অদিতির কপালে। মা জানতে পারলে সে বেচারির কপালে স্রেফ মাথুর পর্বই নাচছিল। আমি অদিতির লেখার টেবিলের সামনে এসে দাঁড়ালাম। লাল গোলাপের ছবি আঁকা রাইটিং প্যাডটা তখনও যথাস্থানেই রয়েছে। হয়তো অনেক প্রেমপত্রের সাক্ষী সে এখনও সাদা বুকে কলমের আঁচড় পড়ার আশায় প্রতীক্ষারত। সময় প্রায় পায়ের তলায় চাকা লাগিয়ে স্যাঁত স্যাঁত করে এগিয়ে চলেছে। আর দেরি করা ঠিক হবে না। যে কোনো মুহূর্তে মা আর বৌদি ফিরে আসতে পারে। মা আমাকে এ ঘরে দেখলে অবাক হবেন, বৌদি অনর্থ ঘটাবে। তাই যত তাড়াতাড়ি কাজ শেষ করা যায় ততই ভালো। সময় নষ্ট না করে উঠে পড়ে খোঁজা শুরু করলাম। কি খুঁজছি, কিসের সন্ধানে চোখ দুটো প্রতিটা বর্গফুট মেপে নিচ্ছে তা আমি নিজেও জানি না। খুঁজছি অন্য কিছু, কিন্তু মন চলে যাচ্ছে অন্যদিকে। যতই ঘর হাতড়াচ্ছি ততই বিস্ময় বাড়ছে। অদিতির আলমারিতে এখনো ভর্তি শাড়ি, সালোয়ার কামিজ। সেই সব নিয়ে যায়নি। আশ্চর্য, তার লকারে দুগাছা সোনার চুড়ি, কানের দুল সুরক্ষিত। যে মেয়ে এক নিঃসম্বল যুবকের সাথে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল সে নিজের স্ত্রীধনটুকুও নিয়ে যায়নি। সবচেয়ে চমকে গেলাম আলমারির ড্রয়ার খুলে। ওখানে গোটা তিনেক পুতুল শুয়ে আছে। এই তিনটে পুতুলকেই আমি চিনি। এই নরম পশমের কুকুরটার নাম রাস্টি, হাততালি দেওয়া ভালুকটার নাম বিল্লু, আর বারবিটার নাম অ্যাঞ্জেল। এই তিনটে পুতুলই দাদার ভীষণ প্রিয় ছিল। রাতে ঘুমোতে যাওয়ার আগে তিনটে পুতুলকে ঘুম পাড়িয়ে তবেই সে ঘুমোতে যেত। এই তিনটে পুতুল অদিতির ঘরে কি করছে? দাদা কি অদিতিকে পুতুলগুলো দিয়ে দিয়েছিল? রাস্টি, বিল্লু আর অ্যাঞ্জেল তার প্রাণের চেয়েও প্রিয়। দাদা নিজের অধিকার বোধ সম্পর্কে চিরকালই ভয়ানক এক গুঁয়ে। যা তার নিজের তা কিছুতেই অন্যকে দেবে না। পুতুলগুলো হাতে নিয়েই খুব ছোটবেলার কথা মনে পড়ে গেল। দাদা তখন একদম স্বাভাবিক, তবু তার চরিত্রে একটা অদ্ভুত ক্রূরতা ছিল। এমনিতে আপাত দৃষ্টিতে সে নিষ্ঠুরতা দেখা না গেলেও কখনো কখনো ওর নরম স্বভাবের মধ্য থেকেই ঝিলিক দিয়ে উঠত শানিত ক্রূরতা। ছোটবেলায় মা ঠাট্টা করে বলেছিলেন যে আর একটু হলেই নাকি সে আমার, অর্থাৎ তার সদ্যজাত ভাইয়ের গলা টিপে মারছিল। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করেছিলাম, কেন মা? মা হেসেছিলেন। কেন আর, নেহাতি ছেলে মানুষই। ও ভেবেছিল ছোট ভাই এলে ওর মা আর ওকে ভালোবাসবে না, ছোট ভাইকে নিয়েই ব্যস্ত থাকবে, তাকেই ভালোবাসবে। আমিও তখন ছোট, দাদার কাণ্ড শুনে ভয় পেয়েছিলাম। বিস্ময় আর আশঙ্কা মিশিয়ে জিজ্ঞাসা করেছিলাম, মা দাদা কি এখনো আমাকে মারবে?
মা হেসে ফেলেছিলেন। পাগলের কথা শোনো, এখন আর মারবে কেন রে? দাদা তোকে নিজেই কত ভালোবাসে না? সত্যি দাদা আমাকে খুব ভালোবাসতো। তার চরিত্রে তখনও কিছু অস্থিরতা ছিল, কিন্তু যাকে সে ভালোবাসতো একেবারে প্রাণ দিয়েই ভালোবাসতো। স্কুলে কেউ আমাকে ধরে মারলে দাদা উল্টে তাকে মারতে যেত। অসুস্থ হয়ে পড়লে মা বাবার উদ্বিগ্ন মুখের পাশে দাদার ব্যাকুল মুখটা সবসময় চোখে পড়ত। ওর বাগান থেকে ফল চুরি করে এনে খাওয়াতো। আমার ভুলের শাস্তি নিজের ঘাড়ে টেনে নিয়ে বাবার হাতে কতবার মারও খেয়েছে। অথচ সেই দাদার সাথেই এক রাতে প্রায় হাতাহাতি হওয়ার উপক্রম। দাদার একটা লাল টুকটুকে খেলনা গাড়ি ছিল। আমার বড় লোভের জিনিস ছিল খেলনা গাড়িটা। আমি ঘ্যান ঘ্যান করে বায়না জুড়েছিলাম, দাদা আমায় একটু দে না, খেলবো। দাদা মুখ বেঁকিয়ে বলল, যা না, যা যা যা, নিজের গাড়ি নিয়ে খেল। এসব বড়দের খেলনা, ছোটরা এসব নিয়ে খেলে না। ওর জ্ঞানগর্ভ কথা শুনে আমার রাগ হলো। কি আমার গুরু ঠাকুর এসেছেন রে? মোটে তো 5 বছরের বড়, তাতেই এত বড় বড় কথা। ব্যাস লেগে গেল হাতাহাতি। দাদাও গাড়িটা দেবে না, আমিও নিয়েই ছাড়বো। এই করতে করতে একসময় দাদা হঠাৎ কেমন যেন খেপে গেল। হেসিয়ে বলল, এই আমার গাড়ি তুই নিবি? হ্যাঁ, দাঁড়া 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 দাঁড়া, এই নে। কথাগুলো বলতে বলতেই সে তার প্রিয় খেলনা গাড়িটা ছুঁড়ে ফেলে দিয়েছিল কুয়োর মধ্যে। একটা ছপাত করে শব্দ, তারপর কুয়োর অন্ধকারে জল কাদার ভেতরে কোথায় যে মিলিয়ে গেল গাড়িটা কে জানে। তখনই মনে হয়েছিল এই দাদাকে আমি ঠিক ঠিক চিনি না। এই অদ্ভুত নিষ্ঠুর দাদা আমার আজন্ম পরিচিত মানুষটা নয়। দু চোখে ক্রূর দৃষ্টি নিয়ে সে তখনও সাপের মতো হিস হিস করছে। নিবি নিবি নিবি, এবার খেলনাটা নিবি? আয় 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 আয়, নিয়ে যা নিয়ে যা। ওই তুই 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 ওখানে আছে, নিয়ে যা নিয়ে যা। কিরে, নিয়ে যা। আমি ভয়ে কেঁদে উঠলাম। মা তাড়াতাড়ি ছুটে এলেন। বাবা দাদার কান পেঁচিয়ে ধরেছেন, কিন্তু দাদার মুখে অদ্ভুত তৃপ্তি। যা তার নিজের ছিল সে জিনিস সে অন্য কারোর হাতে তুলে দেবে না, কিছুতেই না। সেই দাদা অদিতিকে তার প্রাণের চেয়েও প্রিয়তর পুতুলগুলো দিয়ে দিয়েছিল। কেন? ঠাকুরপো, বৌদির গলার স্বরে সম্বিত ফিরে পেলাম। কি সর্বনাশ, ওরা ফিরে এসেছে। বৌদি আমার পাশে এসে দাঁড়িয়েছে। মা চৌকাঠে পা রেখে ইতস্তত করছেন। তুমি এ ঘরে? হাতের পুতুলগুলো সাজিয়ে রাখতে রাখতে অপ্রস্তুতের মতো হাসলাম। এই পুতুলগুলো দেখতে এসেছিলাম। ও, বৌদি আমার হাতে একটা প্যাকেট ধরিয়ে দিয়েছে। প্যাকেটটা একটা উইড কিলার বা হার্বিসাইডের। এমন প্যাকেট 3-4 মাস অন্তর অন্তর এ বাড়িতে আসে। মাই আনান। কুয়োর দিকটা আগাছার জঙ্গলে ভরে গেছে, সেই জঙ্গল তুলসী মঞ্চ অবধি এসে পৌঁছয়। তাই উইড কিলার দিয়ে মা নিজেই আগাছা সাফ করেন। কোনোদিন প্যাকেটটা মন দিয়ে দেখিনি। আজ প্যাকেটের পিছন দিকটা চোখ পড়তেই চমকে উঠলাম। উইড কিলারের পিছনের লেভেলে আর্সেনিকের ভালো পার্সেন্টেজ খোদাই করা। এত কাছে ছিল জিনিসটা। মায়ের ঘরে এর একটা খালি প্যাকেটও দেখেছি, পাত্তা দিইনি। অথচ হাতের কাছেই ছিল আর্সেনিকের মতো ভয়ঙ্কর বিষ, জানতেও পারিনি। আকস্মিকভাবেই দাদার মৃত্যুর কিছুদিন আগের কথা মনে পড়ে গেল। মা দক্ষিণেশ্বরে পুজো দিতে গিয়েছিলেন। আমি বাইরে দাঁড়িয়ে শুনেছিলাম মা বিড়বিড় করে ঠাকুরের কাছে প্রার্থনা করছেন, এভাবে আর ছেলেটাকে কষ্ট দিও না ঠাকুর, ওকে মুক্তি দাও, ওকে মুক্তি দাও। তবে কি শেষ পর্যন্ত স্বয়ং মাই এনে দিয়েছিলেন সেই ঈপ্সিত মুক্তি? আমার দু চোখে তখন তীব্র সন্দেহ। মা বোধহয় কিছু আঁচ করেছেন। আমার দিকে তাকিয়ে যেন কিছু বলবেন বলে মনে হলো। তার অধর কিঞ্চিত ফাঁক হলো, কিন্তু পর মুহূর্তেই ফিরে এলো আবার সেই শব্দটাই, না, থাক। সব মানুষই অল্প বিস্তর পাগল দীপঙ্কর। আমাদের মনের মধ্যেই দুটো সত্তা লুকিয়ে থাকে, ঠিক দুটো ঘরের মতো। একটা
আলোকিত ড্রয়িং রুম। মানুষ সচেতন অবস্থায় ওই আলোকিত ঘরেই থাকে, ওখানেই তার বেশিরভাগ ঘোরাফেরা। আরেকটা ঘরের কথা সে নিজেই জানে না। ওই ঘরটাই আসলে ডার্ক রুম, মানুষের মনের অন্ধকার ঘর। একমাত্র অবচেতন মনই তার খোঁজ জানে। অচেতনে সে উকি ঝুঁকি মারে ওই ডার্ক রুমে। তখনই অবচেতনের কথা স্বপ্ন হয়ে উঠে আসে, কিন্তু আলোকিত মন তাকে অগ্রাহ্য করেই চলে। তবে কিছু কিছু মানুষের মন একেবারে ঢুকে যায় ওই ডার্ক রুমে, আর বেরিয়ে আসতে পারে না। ডার্ক রুমের দরজা একবারই খোলে। মানুষ সেখানে প্রবেশ করতে পারে বটে, কিন্তু বেরিয়ে আসতে পারে না। তোমার দাদাও তেমনি একটি ডার্ক রুমে ঢুকে পড়েছেন, বেরোবার পথ নেই। আমি ঘামছিলাম, অসহ্য গরম লাগছিল। ডক্টর ব্যানার্জি আমার দিকে তাকিয়ে হাসছেন। এই যেমন এখন তুমি উঁকি মেরেছ নিজের ডার্ক রুমে, দেখো কত কালি ঝুলি জমে আছে ঘরের কোণে কোণে। এই কালি ঝুলি সাফ করলেও ওঠে না দীপঙ্কর, সাফ করলেও ওঠে না। ওই দেখো তোমার দাদা কি করছেন। আমি চমকে তাকালাম। ঘরটা ভীষণ অন্ধকার, মানুষদের ঠিক মতো দেখা যায় না। যেটুকু দেখা যায় সেটুকু অবিকল নেগেটিভের ছায়া মানুষদের মতো, যেন এখনো ফিল্ম ডেভেলপ করা হয়নি। বৌদিকে দেখতে পাচ্ছি, কিন্তু তাকে মানুষের মতো লাগছে না। দেখছি একটা সাপ হিস হিস করে এগিয়ে আসছে আমার দিকে। আমি নিশ্চিত ওটা বৌদি। খোকন, আমি চমকে তাকালাম। দাদার হাতে ওটা কি ঝুলছে? অবিকল অদিতির মতো দেখতে মানুষটাকে। অদিতির চুল ধরে তাকে কুয়োর মধ্যে ঝুলিয়ে রেখেছে দাদা। তার চোখে লিপস্টিক, ঠোঁটে কাজল। অদিতির মুখে যন্ত্রণার ছাপ নেই, বরং নিষ্পৃহ। তার পাশে দাঁড়িয়ে আছে আর একটা ছেলে। কে ওটা? কে? ছেলেটার দিকে তাকালো দাদা, বলল, নিবি নিবি, দেখে দেখে দেখ, এটা আমার পুতুল। হ্যাঁ, এই আমার পুতুলটা নিবি নিবি নিবি, আমার পুতুলটা নিবি। আয় আয়, হ্যাঁ নিয়ে যা নিয়ে যা নিয়ে যা, আয়। ছেলেটা কয়েক পায়ে এগোলো। আমি প্রাণপণে চিৎকার করে ওকে বারণ করতে চাইলাম, কারণ আমি জানি এরপর কি ঘটতে চলেছে। এই ঘটনা আমার শৈশবেও ঘটেছিল। ছেলেটাকে সতর্ক করে দিতে চাই, কিন্তু আশ্চর্য, গলা দিয়ে কোনো আওয়াজই বের হলো না। নিবি আমার পুতুলটা, নিবি? কুয়োর মুখে অদিতির ঝুঁটি ধরে অল্প অল্প দোলাচ্ছে দাদা। ছেলেটা হাত প্রসারিত করে বলল, দাও। আয় আয় আয়, এই তো, নে নে, এই নে। আমার চোখের সামনেই অদিতিকে কুয়োয় ফেলে দিল দাদা। যা যা যা, ওই তো ওই তো দেখা যাচ্ছে, দেখ দেখ, নিয়ে যা নিয়ে যা। কিরে কিরে, নিয়ে যা নিয়ে যা। ধর্মর করে বিছানায় উঠে বসি। এতক্ষণ তবে স্বপ্ন দেখছিলাম, কিন্তু স্বপ্ন এত বাস্তব হয়ে ওঠে কি করে? তখনও যেন কানের মধ্যে বাজছে দাদার চিৎকার, কখন? ঢাকনাটা খুলিস না রে, ঢাকনাটা খুলিস না, জলে বিষ আছে, বিষ আছে, পাপ আছে জলে রে, পাপ। ঢাকনাটা খুলিস না, জলটা আমাকে টেনে নিয়ে চলে যাবে রে। ঢাকনাটা খুলিস না, খুলিস না। গলার কাছটা ভীষণ শুকিয়ে গেছে। জলের গ্লাসটার দিকে হাত বাড়িয়ে শিউরে উঠি। গ্লাসটাকে অবিকল কুয়োর মতো লাগছে না, অবিকল সেই রকমই দেখতে। মুখের কাছটা হাঁ করা, তলাটা সমান্তরালভাবে নেমে গেছে, যেমন কুয়োরও। কয়েক মুহূর্তের জন্য রক্ত জল হয়ে যায়। গ্লাসের ওপরের ঢাকনাটা খুললে কি দেখব? ওই জলের মধ্যে কি আছে?
দাদার পাপ, প্রেতরূপী অদিতি, অথবা অদিতির সঙ্গে বিষ্ণুও। সেদিন রাতে কি হয়েছিল? রাতের কাজ সারার অছিলায় অদিতি কলতলায় গিয়েছিল, বিষ্ণুও হয়তো এসেছিল। তারপর কি? হলদেটে জলের নিচে কি বিষাক্ত শ্বাস ফেলছে দাদার কৃতকর্ম? সেই জন্যই কি জলে বিষ, জলে পাপ? পাপ, বিষ। মোবাইলটা তখনও বেজে চলেছে। আমি বিমূঢ়ের মতো সেলফোনটা তুলে নিই। হ্যালো। ও প্রান্ত থেকে ভেসে আসে ডক্টর ব্যানার্জির কণ্ঠস্বর। আই কান্ট বিলিভ দিস, দীপ। তোমার দাদার রিপোর্টে হাইড্রোফোবিয়া ধরা পড়েনি। আমি জানি, নির্লিপ্ত স্বরে জানাই। তোমার কথা মতো বিষের ট্রেসও খুঁজেছিলাম, কিন্তু কোনো বিষের অস্তিত্বও নেই। জানি। তবে তবে কি ভুল ডায়াগনোসিস করলাম? ডক্টর ব্যানার্জি উত্তেজিত। আমি ক্লান্তভাবে বলি, না না, আপনি ঠিকই ধরেছেন, দাদার হাইড্রোফোবিয়াই ছিল। মানে? একবার ভাবলাম স্বপ্নের কথাটা ওকে বলি। কোনো স্বপ্ন এরকম বাস্তব ছবি আগে কখনো দেখিয়েছে কি? মিলছে, সব মিলছে। দাদার জলাতঙ্কের কারণ, গ্লাস দেখলেই ভয় পাওয়া, বারবার বিষ আর পাপের কথা বলা, সব মিলছে। আমার ডার্ক রুমে দাদার অন্ধকার স্পষ্ট হয়ে গিয়েছে। এখন ইচ্ছে করলেই ডক্টর ব্যানার্জিকে সব কথা খুলে বলতে পারি, লোক ডেকে কুয়োটা পরিষ্কার করাতে পারি। আমার দৃঢ় বিশ্বাস অন্তত দুটো লাশ ওই কুয়োর অন্ধকারে চুপচাপ শুয়ে আছে। আছেই। নিজের কৃতকর্মের শখটা নিতে পারেনি দাদা। তার ডার্ক রুমে ঘুরে বেড়াচ্ছিল গোপন পাপ, অদিতির বিষাক্ত অভিশাপ। কি করব বলবো সব কথা। আমি কিছু বলতে গিয়েও থেমে যাই। অবিকল মায়ের মতো করেই বলি, না, থাক। এতক্ষণ ধরে আপনারা শুনলেন সায়ন্তনী পুততুণ্ডর গল্প ডার্ক রুম। আমাদের আজকের গল্প আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বিভা ক্যাফে। সবার আগে আমাদের লেটেস্ট ভিডিওর নোটিফিকেশন পেতে প্রেস করুন রিং বেল আইকনে। আর অবশ্যই আপনাদের ভালো লাগা খারাপ লাগা আমাদের জানান এই গল্পের কমেন্ট সেকশনে। আমাদের পরবর্তী নিবেদন নিয়ে আমরা আবার হাজির হব শুধুমাত্র আমাদের অফিসিয়াল চ্যানেল বিভা ক্যাফেতে। ভালো থাকবেন, সাহিত্যে থাকবেন। শুভরাত্রি।